আশঙ্কাজনকভাবে নিচে নামছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, জলাশয় রক্ষায় অগ্রাধিকারের তাগিদ পরিবেশবিদদের। 10ম গ্রেডে বেতন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, 3য় শ্রেণীতে রেখে অমর্যাদা করার অভিযোগ। 1-11-এ বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত বললেন মির্জা আব্বাস, দলকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। রোজার 1 মাস বাকি থাকতেই ঊর্ধ্বমুখী ইফতারি পণ্যের বাজার, চাল তেলে কাটছেই না সংকট, উৎকণ্ঠায় ভোক্তারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। অত্যাধিক ব্যবহারে রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঢাকা শহরে পানির স্তর প্রতি বছর প্রায় 7 ফুট করে নিচে নামছে। এতে সুপ্রিয় পানির সংকটের পাশাপাশি বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষা এবং ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। দুয়ে মিলে সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো পানি সংকট। অত্যধিক ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্রমশ নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটার নিচে। 2005 সালে এটি নেমেছে 45 এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। পানি না থাকলে তো আমরা যেমন বাঁচতে পারবো না, অ্যাকোয়াটিক কোনো প্লান্ট, অ্যানিমাল কোনো কিছুই বাঁচতে পারবে না। পানি এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের লাইফ কখনোই কল্পনা করা যাবে না। আর এভাবে যদি আমরা পানি অপচয় করে যাই তাহলে আসলে আমরা একটা সময় আসবে আমাদের পরবর্তী জেনারেশন পানি পাবে না। মাটির নিচে পানি যেতে ঢাকা শহরে কমপক্ষে 15% প্রাকৃতিক জলাধার থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে 5%-এরও কম। ভূগর্ভস্থ পানি তো আসলে এটা অনেক বছর ধরে নামছে এবং আমরা জানি যে প্রত্যেক বছর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। যেহেতু আমাদের রিচার্জ হচ্ছে না প্রপারলি, কারণ আমাদের পুরো ঢাকা সিটি কিন্তু আসলে যে আমরা তো আসলে কংক্রিট দিয়ে একদম কভার করে দিয়েছি, সেই কারণে রিচার্জ হওয়ার সুযোগ খুব কম। পানির স্তর নিচে নামলে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায়। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার 2009 সালের এক জরিপ মতে রাজধানী ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ভেঙে পড়বে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে অনেক ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এই ছোট ছোট ভূমিকম্প কিন্তু ভবিষ্যতে একটা বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস। যেহেতু গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে, যে সাবসারফেস জিওলজিতে যে ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভূমিকম্প একটু মাঝারি ধরনের ভূমিকম্প হইলে পুরো ঢাকা শহরও কলাপস করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের একটা কারণ। 1985 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় 10,000 হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল হারিয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে 2031 সাল নাগাদ জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের 10% নিচে নেমে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় এই সমাবেশ শুরু হয়। এর আগে ভোর থেকে সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হন। তারা বলেন 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার শামিল। প্রসঙ্গত, বর্তমানে 13তম গ্রেডের বেসিক বেতন 11,000 টাকা, 10ম গ্রেডে তা দাঁড়াবে 16,000 টাকা। শিক্ষকরা নয়, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর শিক্ষকরাই বিভিন্নভাবে নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত। এ নিয়ে আরও জানাতে শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, শিক্ষক আন্দোলনে কি এখনো চলছে? কি বলছেন তারা? বলছিলেন যে এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি এবং এখানে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা 10ম গ্রেডের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং সেই জন্য শিক্ষক মহাসমাবেশের আয়োজন করেছেন। সকাল থেকে এখানে সারা বাংলাদেশের সহকারী শিক্ষক যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে থাকেন সেই সকল সহকারী শিক্ষকরা তারা জড়ো হতে শুরু করেন এবং তাদের মূল দাবিটা হচ্ছে যে এই মুহূর্তে বাজারে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং জীবনমান, সেই জীবনমানে 13তম গ্রেডে তারা যে 11,000 টাকার বেতন পান সেটি তাদের জন্য যথেষ্ট নয়। এই জন্য তারা দাবি করছেন সরকারের কাছে যে বেতন কাঠামোতে যাতে উন্নয়ন হয় এবং এই জন্য তারা 10ম গ্রেডের দাবি করছেন। আমরা এখানে সকাল 10টা থেকেই দেখেছি যে শিক্ষকরা জড়ো হতে শুরু করেছেন এবং তারপর থেকে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের শিক্ষকরা এসেছেন। এখানে জাতীয় নাগরিক কমিটির থেকে প্রতিনিধিরা এসে বক্তব্য দিয়েছেন, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিনিধিরা এসে বক্তব্য দিয়েছেন এবং সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের যে প্রতিনিধিরা ছিলেন, যে নেতারা ছিলেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা 10ম গ্রেডের দাবিটি মূলত জানাচ্ছেন যাতে তাদের জীবনমান অনেক সহজ হয় এবং যাতে মেধাবীরা এই চাকরির সাথে যুক্ত হতে পারেন এবং তারা শিক্ষকতা পেশাটিকে বেছে নিতে পারেন। তাদের দাবি হচ্ছে যে আজকে এই যে বাজারে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে সেই ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন মান অনেক কঠিন হয়ে গেছে, জীবন ব্যয় অনেক বেড়েছে, কিন্তু সে অনুযায়ী বেতন বাড়েনি, যে কারণে সাধারণ মেধাবী শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা কেউ এই ধরনের চাকরিতে আসতে চাচ্ছেন না। কাজেই যদি 10ম গ্রেডে উন্নতি করা হয়, যদি 10ম গ্রেডে বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে, তবে এই পেশার গুণগত মান বৃদ্ধি পাবে, তাদের জীবন মান বৃদ্ধি পাবে এবং একই সাথে যারা মেধাবীরা রয়েছেন তারাও এই প্রফেশনে আসতে উৎসাহ বোধ করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা সকাল থেকেই শিক্ষকদের বক্তব্য শুনছি, তারা বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত হয়েছেন, তাদের কথাগুলো বলছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী গান গাইছেন এবং একই সাথে তাদের যে দুঃখ দুর্দশা এবং কর্মক্ষেত্রে তারা যেভাবে হয়রানির শিকার হচ্ছেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। কাজেই এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সরকার সমাধান করবে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং সেই জন্যই তারা কিন্তু আজকে এই সমাবেশের আয়োজন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। 111-এ বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমানের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ ভুলে গেলে জাতি মেনে নেবে না। গণতান্ত্রিক উপায়ে যে কোনো নতুন দলকে স্বাগত জানাবে বিএনপি, জানিয়ে যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন আব্বাস। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা আরাফাত রহমান কোকর পরিবারের যে অবদান, এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি তাই সেটা দেখবেন। ঘন কুয়াশার কারণে সারা দেশেই বেড়েছে শীত, তবে হিমেল হাওয়া ও হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো। এর মধ্যে সিরাজগঞ্জ এবং পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে রংপুর এবং দিনাজপুরে গত 4 দিন থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। ঘর থেকে বের হতে না পারায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাটে নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষমান যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে। বেলা 11:15টার দিকে 2 নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত 1:30টার দিকে পাটুরিয়া এবং দৌলদিয়া এবং মধ্যরাত 2:45টার দিকে আরিচা কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
পবিত্র রমজান মাসে দেরি আর 1 মাস, তবে এরই মধ্যে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ। আলু পেঁয়াজের দাম কমলেও সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। চিনি আর মসুর ডালের দাম ওঠানামার মধ্যে থাকলেও সব রকম বাদাম, খেজুর আর মশলার দাম বেড়েছে। আর মানভেদে প্রতি কেজি চালের দাম 52 থেকে 90 টাকা। এমআর আসাদের রিপোর্ট। অবশ্যই পারবে, কারণ এটা তো বাংলাদেশে, এটা আহামরি কিছু না। এটা রমজান আসলে সব জায়গায় অন্য দেশে কমে আর আমাকে বাংলাদেশে বাড়ে, এটাই তো নিয়ম। রমজান মাসের আগমনের আগেই বাড়ছে বাদাম, কিশমিশ ও মশলা সহ ইফতারি পণ্য সামগ্রীর দাম। আর এ নিয়েই নিজের হতাশা আর উৎকণ্ঠা তুলে ধরলেন এই ক্রেতা। বাজার তো সবটাই বাড়তেছে দাম। এই বাদাম কিনলাম, এর আগের বারে কিনছিলাম, একটু কম পাইছি। এই সপ্তাহে এসে দেখতেছি প্রত্যেকটা দাম বাড়ানো। ব্যবসায়ীরা বলছেন আগাম উদ্যোগ নিলে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এলআইসি ধরেন আপনার 5,000 টাকা আছে ভালোটা, আর নর্মালটা আছে 44 টাকা। আর আপনার লবঙ্গ দামও বাড়তি আগের থেকে একটু, ঠিক আছে। আর কিসমিসের বাজারও বেশি। মরিয়াম 1100 টাকা অরিজিনালটা, আর ডুপ্লিকেট একটা আছে 800 টাকা। আম্বার আছে 1400 টাকা অরিজিনালটা। যদি রোজাতে কমে তাহলে অবশ্যই আরও কমে বেচবো। নাগালে এসেছে আলু পেঁয়াজের দাম, তবে সয়াবিন তেল এখনো ধরাছোঁয়ার বাইরে। চিনি আবার একটু 200 টাকা বাড়িয়ে গেছিল, আবার 100 টাকা কমছে। কমে আর বাড়লে একসাথে বাড়িয়ে যায়। তো মোটামুটি একটা নিয়ন্ত্রণে থাকবে রোজার বাজার, আমার মনে হয়। আর গভর্নমেন্ট যদি ব্যবসায়ী মনে করেন বড় বড় কোম্পানিদের সাথে সমঝোতা করি, এটা একটা স্থিতিশীল করা উচিত, কারণ না হলে কোম্পানিরা ঠিক মতন মাল দিচ্ছে না। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। ভালো মানের 1 কেজি চালের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় 100 টাকা। মোটা চাল চলে এলো 52 টাকা, আর একটু ভালো নিলে হলো 58 টাকা। আড়াই চাল চলে 58 টাকা 60 টাকা, মিনিকেট 80 টাকা 82 টাকা, নাজের চাল 90 টাকা 85 টাকা 80 টাকা। মেলারাই বলতেছে ধানের দাম নাকি বেশি, এই জন্য নাকি চালের দাম বাড়ছে। রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সকালেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার চতুর্থ শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সকাল 10টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন। ব্যবসায়ীরা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে, বেচা বিক্রিও ভালো হবে। এ বিষয়ে আরও জানাতে বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ছুটির দিনে আজ কেমন দেখছেন বাণিজ্য মেলার চিত্র? ফাতেমা, এই মুহূর্তে আমরা বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছি। তো এখানে কিন্তু এখন কিন্তু নামাজের পবিত্র জুমার নামাজের বিরতি চলছে, এবং বিরতি চললেও কিন্তু আসলে কেনাকাটা এবং ক্রেতা সমাগম কিন্তু আসলে থেমে নেই। আমরা যদি একটু দেখাতে চাই যে বাণিজ্য মেলার যে প্রধান ফটক, সেই ফটক থেকে কিন্তু এখনো জনস্রোত যদি বলি তাও কিন্তু ভুল হবে না, কারণ বিশেষ করে যারা চাকরিজীবী তারা কিন্তু বাণিজ্য মেলা একটু ঢাকার আউটসাইডে হওয়ার কারণে কিন্তু তারা ওয়ার্কিং ডেজে তারা কিন্তু আসলে মেলায় আসতে পারে না ওইভাবে, কিন্তু এই শুক্র শনি অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই তারা কিন্তু বেছে নেয়। যেহেতু এবার হচ্ছে বাণিজ্য মেলার চতুর্থ শুক্রবার এবং ছুটির দিনের, তো এই শুক্রবারে কিন্তু আজকে স্বাভাবিকভাবে যেহেতু মেলার শেষের দিকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে এবং প্রচুরভাবে এখনও কিন্তু সারি সারিভাবে ক্রেতা সমাগম তারা কিন্তু প্রধান ফটক দিয়ে ঢুকছে। এবং আমরা যখন মেলা প্রাঙ্গণে ঢুকি তখন কিন্তু দেখতে পাই যে পূর্বাঞ্চলের যে 300 ফিটের যে রোড, সেই রোড কিন্তু অনেক প্রশস্ত এবং অনেক আধুনিক। সেই রোডেও কিন্তু আমরা অনেক যানবাহনের দীর্ঘ জট লক্ষ্য করেছি। তো এই মুহূর্তে যদি দেখাই যে এখানে আসলে মেলার কিন্তু দুই পার্ট, একটি পার্ট ভেতরে অর্থাৎ এক্সিবিশন সেন্টারের ভেতরে এবং আরেকটি বাইরে। তো প্রতিবার যেহেতু আমরা 2022 সাল থেকে এই পূর্বাঞ্চলে এই জায়গাটিতে
বাণিজ্য মেলা নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে যখন বাণিজ্য মেলা হতো তখন কিন্তু আমরা দেখতে পেতাম যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের প্রোডাক্টের আদলে, তাদের প্রোডাক্টের কাঠামোর আদলে তারা কিন্তু তাদের স্থাপনা, তাদের যে স্টল, সেই স্টল প্যাভিলিয়ন সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হতো। তো ফাতেমা একটু জানাতে চাই যে আসলে এই বাণিজ্য মেলায় কিন্তু যারা ব্যবসায়ীরা, যে বিভিন্ন প্রতিষ্ঠান আসে, তারা কিন্তু তাদের ব্যবসায়িক উদ্দেশ্য না, তাদের যেই ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো যাতে দেশে বিদেশে এই প্রচারণা করা যায় সেই টার্গেট নিয়েই কিন্তু তারা তাদের ব্র্যান্ডগুলোকে পরিচিত করার জন্যই বাণিজ্য মেলায় বিভিন্নভাবে ক্রেতাদের আকৃষ্ট করে। এবং এই বাণিজ্য মেলার শেষের দিকে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু নানান চমকপ্রদ অফার দিয়ে ক্রেতাদের টানার চেষ্টা করেন এবং এই সময়টাতে কিন্তু ক্রেতারাও আসেন যে এই শেষের দিকে আসলে তারা সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের জিনিসটি কিনতে পারবে। তো ফাতেমা, আমার কাছে এই ছিল ছুটির দিনে বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতি। অনির, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 15 বছরে বেদখল থাকার পর উদ্ধার হয়েছে নাটোরের সিংড়া অঞ্চলের চলনবিলের 186 কিলোমিটার খাল। অল্প খরচে শস্য উৎপাদনে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত, জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সহ জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে খালটি খনন হয়। প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় খালটি উদ্ধার হওয়ায় এর সুফল পাচ্ছেন কৃষকরা। এর আগে এটি খনন হলেও দখল করে প্রভাবশালীরা। রাশিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বিগত 3 অর্থবছরে বিএডিসির তত্ত্বাবধানে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে চলনবিলের সিংড়া অংশে 186 কিলোমিটার খাল খনন করা হয়। উদ্দেশ্য ছিল খননকৃত খালের পানির মাধ্যমে অল্প খরচে জমিতে সেচ সুবিধা সহ জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা, মাছ ও জীববৈচিত্র্য রক্ষা সহ কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন করা। কিন্তু খাল খননের পরই তা দখল করে বিভিন্ন অংশে বাঁধ দিয়ে কোটি টাকায় বিক্রি করে প্রভাবশালীরা। আমরা খুব সুযোগ সুবিধা পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই জায়গায় মাছ মাইরা, ঠিক আছে, নিজেরা খাইতে পারে, এই খালের পানি ব্যবহার করতে পারে, মানে সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পাইছি, অনেক সুবিধা পাচ্ছে। এই মনে করেন যে ভোটার জমিতে পানি দিচ্ছে, তারপরে আপনি মনে করেন গমের পানি দিচ্ছে, তারপরে মনে করেন যে ইরিফের পানি দিচ্ছে। খাল খনন করে রাস্তাও হয়েছে, আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, গাড়ি চালাতে পারতেছি। হাঁটতে তো লাগছিল, সে হাঁটাটা তো আর লাগিচ্ছে না, এখন মনে করেন যে সব সুবিধা। এই খালটার পানি দিয়ে আমরা জমিতে চাষ করছি। এই খালটার পানিটা অনেক সার উপযুক্ত পানি। এই খালটা নিয়ে আপনারা খুব উপকারী হয়েছে আমাদের। যেগুলো প্রভাবশালীদের দখলে ছিল সেগুলো এখন মানে অবমুক্ত। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে খালগুলো দখলমুক্ত করে প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পুনরায় দখল হয় খালগুলো। সম্প্রতি প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় খালগুলো পুরোপুরি দখলমুক্ত হয়। চলনবিলের নিচু অংশ যে সকল জায়গায় বর্ষার পরে পানি নিষ্কাশিত হতে পারতো না, কৃষকরা একটিমাত্র ফসল উৎপাদন করত, সে সকল জায়গায় এখন আর জলাবদ্ধতা তৈরি হয় না, কৃষকরা একটি জায়গায় এখন 2টি ফসল উৎপাদন করতে পারে। বর্তমানে খালের পানি দিয়ে সেচ দেয়া, মাছ ধরা ও হাঁস পালন সহ খাল খননের সর্বোচ্চ সুবিধা কৃষকরা ভোগ করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে কড়া নির্দেশনা হচ্ছে যে এই খালগুলো একেবারে উন্মুক্ত থাকবে, এটা সাধারণ মানুষের জন্য, কৃষক যেন ব্যবহার করতে পারে, এখানকে পানি নিয়ে সেচ দিতে পারে, সাধারণ মানুষ যেন এই যে মিঠা পানির যে মাছ সেটা স্বাদ যেন সাধারণ মানুষও নিতে পারে। চলনবিল এলাকার প্রায় 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা দুর্ভূত হয়েছে এবং অতিরিক্ত 50,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। খাল খননের ফলে চলনবিলের 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন সহ তার সেচ সুবিধার আওতায় এসেছে। পাশাপাশি কৃষকরা বিভিন্ন সুবিধা পাচ্ছেন। শারমিন স্বর্ণা, মোহন সংবাদ। দেশের বাইরের খবর। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে 20 জন মৎস্যজীবী নিহত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির আদালত। বিস্তারিত কাজী শাহরিনের টেস্ট রিপোর্টে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালালে 20 জেলে নিহত হয়। সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্যরা জানান, বিদ্রোহীরা গাদান গাড়ির মৎস্যজীবী সম্প্রদায়ের উপর গুলিবর্ষণ করে।
বোকো হারাম 2009 সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংরক্ষণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। বোকো হারাম 2009 সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংরক্ষণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলি হামলা। দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। দক্ষিণ গাজার পশ্চিম রাফেহের তেল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের কর্তৃপক্ষ বলছে গাজায় এখনও 11,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফনর এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের এই নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিত থাকবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একই সময়ে আলাদা ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও টেবিল টপার মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল 3:45 ফকিরের পুলের বিপক্ষে লড়বে মোহামেডান। আসলে পর্যন্ত 8 বার মাঠে নেমে অপরাজিত তারা, যেখানে তাদের প্রতিপক্ষ জিতেছে মাত্র 2 বার এবং হেরেছে 6 বার। এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। এ পর্যন্ত 4 জয় 2 হার এবং 2 বার ড্র করে টেবিলে 4 নম্বরে অবস্থান কিংসদের। একই সময়ে ময়মনসিংহে পুলিশ এফএফসিকে মোকাবেলা করবে টেবিলে 3 নম্বরে থাকা রহমতগঞ্জ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর আশঙ্কাজনকভাবে নিচে নামছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, জলাশয় রক্ষায় অগ্রাধিকারের তাগিদ পরিবেশবিদদের। 10ম গ্রেডে বেতন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, 3য় শ্রেণীতে রেখে অমর্যাদা করার অভিযোগ। 1-11-এ বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত বললেন মির্জা আব্বাস, দলকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। রোজার 1 মাস বাকি থাকতেই ঊর্ধ্বমুখী ইফতারি পণ্যের বাজার, চাল তেলে কাটছেই না সংকট, উৎকণ্ঠায় ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।